দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এমন সহিংসতা বললেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে রাজধানী জুড়ে ধ্বংসযজ্ঞের চিত্রে বিস্ময়। ঢাকা সহ 4 জেলায় ফের কারফিউ বহাল। কাল থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি। আন্দোলনের নামে সম্পদহানি চায় না জনগণ। সরকারের অর্জন ধ্বংস করতে বিএনপি জামায়াতের বিরুদ্ধে দেশ জুড়ে তাণ্ডবের অভিযোগ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস। এবং কোটা আন্দোলন ঘিরে নাশকতাকারীদের ধরতে দেশ জুড়ে সাঁড়াশি অভিযান। 5 শতাধিক মামলায় গ্রেফতার 6,500। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে তিনি একথা বলেন। নৃশংসতায় জড়িতদের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়ে আহতদের চিকিৎসা খরচ বহনের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। মাহবুবুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শামীউজ্জামান চৌধুরী। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সরকার আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করবে। এ সময় দেশবাসীর কাছে আবারও নাশকতাকারীদের বিচার চান সরকার প্রধান। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। পরে সেতু ভবনে প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে এর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী পরে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবন দুটির ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ দেন। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল প্লাজার ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে ভর করে মহাখালীর সেতু ভবনে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। সার্বিক চিত্র জানব সহকর্মী শামীউজ্জামান চৌধুরীর কাছে। বনানীর প্রধান সড়কের পাশে দৃষ্টিনন্দন 14 তলা এই ভবনটি পুরোটি এখন ধ্বংসস্তূপ। দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালায় এ ভবনে এবং এক পর্যায়ে তারা এই ভবনটিতে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর পরে এখানকার পার্কিং করা যে 53টি গাড়ি ছিল, সেই 53টি গাড়ির পুরোটাই কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এবং আমি এই ভবনটি ঘুরে দেখেছি, এই ভবনের 1 থেকে 3 তলা পর্যন্ত পুরোটাই কিন্তু পুড়ে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ মালামাল যেটি ছিল সেটি লুট করা হয়েছে। এবং এই আপনি নিশ্চয়ই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের
গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে ব্যবহার করা হতো এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারি কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় এই গাড়িতে করে যেত এবং একই কায়দায় কিন্তু এই মহাখালীর আরও একটি ভবন রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেখানেও কিন্তু দফায় দফায় হামলা চালানো হয় এবং এক পর্যায়ে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সরকারি ওখানে বেশ কয়েকটি গাড়ি সেখানে পুড়িয়ে দেওয়া হয় এবং মহাখালীর যে টোল প্লাজা এলিফেন্ট এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা, সেই টোল প্লাজাতে আগুন দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভস্মীভূত পুড়ে যাওয়া যে গাড়ির ধ্বংসাবশেষ এবং গাড়িতে কিন্তু কিছুই নেই, শুধু গাড়ির বডিটা পড়ে রয়েছে এবং এই গাড়িতে করে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজ এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করত এবং এই দৃষ্টিনন্দন যে ভবনটি ছিল সেতু ভবন, এই সেতু ভবনটি এখন কিন্তু পুরোটাই অগ্নিসংযোগের পরে দফায় দফায় হামলার পরে এই ভবনটি পুরোটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো সব মিলে যদি বলি যে রাজধানীর অন্য যে জায়গায় হামলা চালিয়ে যেরকম ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখানেও আসলে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব নয় এবং এটি আসলে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে এই ভবনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং এখন যে দৃষ্টিনন্দন যে মহাখালীর যে ভবন সেতু ভবন, এই সেতু ভবনটি কিন্তু এখন 1 থেকে 3 তলা পর্যন্ত পুরোটি পুড়ে গিয়েছে এবং 53টি গাড়ি কিন্তু এই মুহূর্তে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। দর্শক, রাজধানীর কারফিউ শিথিলের সময় সার্বিক পরিস্থিতি কি ছিল জানবো সহকর্মী কাজী পাপ্পুর কাছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে, আর এখানে কিন্তু আজকে কিন্তু কারফিউর 8ম দিন চলছে এবং 8ম দিনে প্রথম দিকে যখন কারফিউ দেওয়া হয়েছিল তারপরে কিন্তু অতটা মানুষ জনসাধারণ রাজপথে ছিল না, শুধু তারাই রাজপথে ছিল যারা দিনমজুর ছিল, বিশেষ করে রিক্সা চালক কিংবা সিএনজি চালক বা খেটে খাওয়া মানুষরা রাজপথে ছিল। কিন্তু ওই সময় আসলে তাদের ভিতরে একটা ক্ষুধা ছিল যে আসলে তারা বলেছিল যে কারফিউ থাকলে আসলে তাদের তো ঘরে ভাত জুটবে না। গত বুধবার থেকে অফিস আদালত খুলে দিয়েছে, তখন কিন্তু রাজধানী চাঞ্চল্যকর অবস্থায় ফিরেছে এবং রাজধানীতে গাড়ির যানজট বেড়েছে। পুরনো যে ঢাকার চিত্র সাধারণ পাবলিক মিস করতো সেই ঢাকা কিন্তু ফিরে পেয়েছে এবং রাজপথ ফিরে পেয়েছে, প্রাণ লোকে মুখরিত হয়েছে রাজপথ, মানুষজন রাস্তায় নেমেছে। আসলে তাদের সবারই একটা প্রত্যাশা ছিল যে আসলে এই কারফিউটা তারা কেউই চায় না। মানুষজন রাজপথে নেমেছে এবং প্রচুর মানুষ, প্রচুর গাড়ির চাহিদা। গত বুধবার থেকেই আমরা আসলে দেখেছি যে গাড়ির চাহিদা বেড়েছে, পাবলিক ট্রান্সপোর্ট বেড়েছে, বাইক রিক্সা প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের চাপ বেড়েছে এবং যেহেতু মেট্রো রেল নেই, মানুষের সবচেয়ে ভোগান্তির আরেকটি কারণ কিন্তু মেট্রো রেল না থাকাটা। আসলে আমরা মিরপুরবাসী যাদের সাথে কথা বলছি তারাও কিন্তু একটা কথা বলেছে যে মেট্রো রেলটা কিন্তু আসলে সরকারের না, পাবলিক ট্রান্সপোর্ট এবং পাবলিকের যাতায়াতের সুবিধার্থে করা হয়েছিল। এই মেট্রো রেলে যারা সহিংসতা চালাচ্ছে সেটাকেও তারা ভালোভাবে দেখেনি। তাদের একটাই দাবি যে বাংলাদেশ এই রূপেই থাকুক, আন্দোলনের জায়গায় থাকুক, আন্দোলনটা যাতে সাধারণ মানুষের ভুক্তভোগী না হতে হয়। সাধারণ মানুষ চায় কর্মক্ষেত্রে যেতে, সাধারণ মানুষ চায় সাধারণভাবে থাকতে এবং বেঁচে থাকতে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 9 ঘন্টা শিথিলের পর ঢাকা সহ আশেপাশের 4 জেলায় ফের বহাল হয়েছে কারফিউ। দৈনন্দিন কাজের সুবিধার্থে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিল রাখা হয়। অন্যান্য জেলায় শিথিল থাকে বিভিন্ন মেয়াদে। কারফিউ শিথিল থাকলেও গুরুত্বপূর্ণ স্থানে চৌকি বসিয়ে তল্লাশি অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দুর্বৃত্তদের তাণ্ডবে কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে মেট্রো ট্রেন চলাচল। এতে রাজধানীর সড়কে বেড়ে যায় যানবাহনের চাপ। এদিকে কাল থেকে সরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আন্দোলনের নামে নিরীহ মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করেন সাধারণ জনগণ। মেট্রো রেলের মতো স্থাপনায় হামলাকারীদের আইনের আওতায় আনা উচিত বলেও মত দেন তারা। যদি আমাদের এই স্বাভাবিক অবস্থা সাধারণ আন্দোলন কিংবা কারফিউ এগুলো না থাকে তাহলে আমাদের জন্য আরো সবচেয়ে ভালো হবে। প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না, প্লাস যখন বের হয়ে দেখে যে সেনাবাহিনী প্রত্যেকটা হচ্ছে গিয়া অলিতে গলিতে আপনার হচ্ছে গিয়া সাড়া দিচ্ছে, তখন এগুলা দেখে মানুষ ভয়ে হচ্ছে গিয়া আপনার কর্মস্থান ছেড়ে বা বাসায় চলে যাচ্ছে। মিরপুরে যে মেট্রো রেল লাইন পোড়ানো হয়েছে এটা মারাত্মক অপরাধ করছে,
কেন অপরাধ করছে? এটা সাধারণ লোকের জন্য সরকার করছে। সরকারের সব অর্জনকে ধ্বংস করতেই বিএনপি জামায়াত কোটা আন্দোলনে ভর করে দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনে যে সহিংসতা হয়েছে তা 60 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। উষা ফেরদৌসের রিপোর্ট। বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি জামায়াত শিক্ষার্থী আন্দোলনে ভর করেছে। শেখ হাসিনা যা কিছু অর্জন, এ অর্জনগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস চিহ্ন। আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না, তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস অস্ত্র নিয়ে নেমেছে। আজকে কত মানুষ প্রাণের প্রদীপ নিভে গেছে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত নয় বলেও জানান তিনি। মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথা। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতের স্বপ্ন এখন দুঃস্বপ্ন। যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিএনপি জামায়াতের সহিংসতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 60 বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই, এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারা কোটা আন্দোলনের সুযোগ নিয়ে বাংলাদেশের সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। এতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, দেশ বিরোধী ধ্বংসযজ্ঞ কিছুতেই মেনে নেওয়া যায় না। ক্ষয়ক্ষতি করার যে চিন্তা চেতনা, এই কাজ যারা করে, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা আন্দোলনে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এও জানান, কোটা আন্দোলনে 3 সমন্বয়কারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ওপর কারা হামলা করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, এই 3 জন তারা আলোচনা করেছেন, তাদের কাছে 8 দফা দাবি দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন, কিন্তু সেই সুযোগও তারা দেয়। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। নাশকতাকারীদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 10 দিনে 5 শতাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে প্রায় 6,500 আসামিকে। র্যাবের অভিযানে আটক করা হয়েছে 290 জনকে। এদিকে প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘাত, ব্যাপক ভাঙচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। শতাধিক প্রাণহানির ঘটনায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্বৃত্তদের ধরতে রাজধানী সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে তারা। গত 10 দিনে 5 শতাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে 6,500 আসামিকে। শুধু ঢাকাতেই এই সংখ্যা প্রায় 2,500। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও রয়েছেন। নাশকতার ঘটনায় চট্টগ্রামে 18টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রায় 500 জনকে। সিলেটে 10টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 135 জনকে। রাজশাহী বিভাগে 67টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা প্রায় 1100। এর রাজশাহী শহরেই 14টি মামলায় 702 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই দেওয়া হচ্ছে ব্লক রেইড। ভিডিও ফুটেজ ও স্টিল ছবি দেখে দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডগুলো সংগঠিত, সেখানে কিন্তু আমরা ছাত্রদের উপস্থিতি আমরা সেখানে দেখতে পাইনি।
এবং ইতিমধ্যেই যে সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে সেই সব ঘটনা আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি এবং স্থির চিত্র সংগ্রহ করেছি এবং সেগুলো থেকেই যাদেরকে শনাক্ত করা যাচ্ছে এবং আরও বাকিদেরকে আমরা শনাক্ত করব এবং যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের থেকে আমরা বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃতরা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু কেউ ছাত্র নন, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক লেবাসে বিভিন্ন দলের বা অনুসারী হয়ে তারা বিভিন্ন জনের আদেশপ্রাপ্ত হয়ে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করেছে। প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। 2-1 দিনের মধ্যেই মোবাইল ফোনে ইন্টারনেট চালু হবে বলে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, এ বিষয়ে কাল অপারেটরদের সঙ্গে বৈঠক হবে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব অজেদ জয়ের জন্মদিনে আগারগাঁও ডাক ভবনে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করে এ তথ্য জানান তিনি। সরকার ইন্টারনেট বন্ধ করেনি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সহিংসতার উদ্দেশ্যে রাজধানীতে প্রায় 1 লাখ নতুন সিম ব্যবহার করা হয়েছে। অন্তত 20টা স্পট যেগুলো রেড অ্যালার্ট জারি ছিল, সেই সকল এলাকা অতিরিক্ত প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। দর্শক, কয়েকদিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। আমি আছি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে গত 17 জুলাই দিবাগত রাত গোয়েন্দা পুলিশের অভিযানের প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করে 500 মতো লাঠি এবং কি 100 ককটেল উদ্ধারের দাবি করে ডিবি প্রধান হারুনুর রশিদ এখান থেকে অর্থাৎ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর পরে কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কিন্তু প্রেস ক্লাবের থেকে গ্রেপ্তার করে। এরপর পরে কিন্তু আমরা নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য, পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং কি দক্ষিণের রফিকুল আলম মজনু এবং অর্থাৎ সাবেক আহ্বায়ক আব্দুল সালামকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশ। আমরা যদি বিএনপি পার্টি অফিসের যদি অর্থাৎ দৃশ্য যদি আপনাকে দেখাতে চাই, দেখতে পাবেন যে এখানে আসলে তালাবদ্ধ অবস্থা রয়েছে। ভিতরে যে বিএনপির যে অর্থাৎ অফিসের যে প্রধান ফটকে যে বাতিগুলো সেগুলো কিন্তু জ্বলছে, নিচে কিন্তু কয়েকটি পত্রিকা কিন্তু পড়ে আছে। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় বন্ধ হওয়ার পরেই কিন্তু কয়েকটি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া একদিন পর পর কিন্তু বিবৃতি দিয়ে যাচ্ছেন। কবে নাগাদ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুলবে, কবে নাগাদ নেতাকর্মীরা আসবে, সে অপেক্ষায় রয়েছে কর্মীরা। তো নয়াপল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কোটা বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে 7.5 লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে কর্তৃপক্ষ। দুপুরে উপাচার্য প্রফেসর ডক্টর হাসিবুর রশিদের পক্ষে একটি প্রতিনিধি দল নিহত শিক্ষার্থীর রংপুরের পীরগঞ্জে নিহতের বাবা মার কাছে চেক হস্তান্তর করেন। প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এমন সহিংসতা, বললেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে রাজধানী জুড়ে ধ্বংসযজ্ঞের চিত্রে বিস্ময়। ঢাকা সহ 4 জেলায় ফের কারফিউ বহাল, কাল থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি। আন্দোলনের নামে সম্পদহানি চায় না জনগণ। সরকারের অর্জন ধ্বংস করতে বিএনপি জামায়াতের বিরুদ্ধে দেশ জুড়ে তাণ্ডবের অভিযোগ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস। এবং কোটা আন্দোলন ঘিরে নাশকতাকারীদের ধরতে দেশ জুড়ে সাঁড়াশি অভিযান, 5 শতাধিক মামলায় গ্রেপ্তার 6,500। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়।
মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।